গল্প মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব 9। মামি, মামা তোমাকে ডাকছে। এখন নাকি বেডোবে? ইনায়া এসে পল্লবীকে ডাক দিল। স্বামীর প্রসঙ্গ উঠতেই পুরনো কথা অসম্পূর্ণ রইল। নন্দের পানে এক পলক তাকিয়ে স্টাডি রুম থেকে প্রস্থান করলেন পল্লবী। মালিহা তপ্ত শ্বাস ফেলে ইনায়ার সাথে লিভিং রুমে অগ্রসর হতে লাগলেন, ভাই ও ভাবিকে বিদায় জানানোর জন্য। ঘোর অমানিসায় ছেয়ে ধরিত্রী। চন্দ্রিমা লুকিয়ে মেঘের অন্তরালে। শীতল পবন বইছে চারিদিকে। বৈরী আবহাওয়া। বৃষ্টি হতে পারে। লিভিং রুমের সোফায় বসে মেয়েটি আনমনে অস্থিরতা অনুভব করছে। ঘড়ির কাঁটা তখন 10-এর কাছাকাছি। বাহ্যিক বৈরী ভাব তার অন্তরেও প্রভাব সৃষ্টি করছে। বারংবার দৃষ্টি চলে যাচ্ছে প্রবেশদ্বারে। অপেক্ষা একজনের। মালিহা ওয়াটার বটল হাতে সিডি বেয়ে নামছিলেন। হঠাৎ পুত্রবধূকে লক্ষ্য করে ঈষৎ চমকালেন। হিদি একসময় এখানে। পরক্ষণে বিষয়টি অনুধাবন হতে তৃপ্তিময় ঝলক পরিলক্ষিত হল চেহারায়। পুত্রের অপেক্ষায় পুত্রবধূ। মধুরতম মুহূর্ত। মুচকি হেসে উনি নেমে এলেন। এগিয়ে গেলেন হিদির কাছে। কি রে মা, তুই এখানে? বুঝেও অবুঝের মতো প্রশ্ন করলেন উনি। আকস্মিক ওনার কণ্ঠস্বরে হকচকিয়ে গেল মেয়েটি। তড়িঘড়ি করে সোফা ছেড়ে উঠে দাঁড়াল। মামা, কত রাত হয়েছে? এখনো জেগে আছিস কেন মা? যা ঘুমিয়ে পড়। হিদি আমতা আমতা করে দরজার পানে দুবার তাকাল। অতঃপর মায়ের কাছে সত্যই বলল, মা, তোমার ছেলে তো এখনো এলো না। বাহিরে জোরে বাতাস বইছে। আবহাওয়া ভালো না। উনি প্রসন্ন হলেন এহেন কথায়। ওর মাথায় হাত বুলিয়ে বললেন, চিন্তা করিস না মা, আমার ছেলেটা এরকমই। দেশসেবায় ওর সমস্ত ধ্যান জ্ঞান। বাড়ি ফেরার কথা বোধহ মনেই থাকে না। তুই রুমে যা, ও ঠিক সময়মতো চলে আসবে। কক্ষে ফেরার প্রস্তাব ঠিক মনমতো হল না। তাই দ্বিমত পোষণ করল হিদি। সমস্যা নেই মা, আমি এখানেই আছি। ঘুম আসছে না, তুমি বরং যাও, বিশ্রাম নাও। উনি এই চলে আসবেন। মালিহা বুঝতে পারলেন স্বামীকে না দেখা অবধি এ মেয়ে প্রস্থান করবে না। তাই উনিও আর বিরক্ত করলেন না। ঠিক আছে, আমি যাচ্ছি। বেশি রাত করিস না কিন্তু। কেমন? হুম, তুমি এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো। বয়স হচ্ছে তো, বেশি বেশি বিশ্রাম দরকার। মালিহা হেসে ওর গাল টিপে দিলেন। ওরে পাকা মেয়ে রে, মাকে এত তাড়াতাড়ি বুড়ি বানিয়ে দিচ্ছিস? দাঁত বের করে হাসল হিদি। সে হাসিতে সংক্রমিত হয়ে উনিও হাসলেন। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। ইরু বোধহ ফিরে খাবে না। তাই বেশি দেরি করিস না, তাড়াতাড়ি শুয়ে পড়িস। রাত জাগা বাজে অভ্যাস। মাথা নাড়ল মেয়েটি। কথার ভিড়ে ইরুর শব্দটি ঠিক খেয়াল করল না। অন্যথায় মালিহা ওয়াটার বটল পূর্ণ করে নিজ কক্ষের উদ্দেশ্যে ধাবিত হলেন। লিভিং রুমে একাকী রয়ে গেল হিদি। বিটবিট করতে করতে মেয়েটা সোফায় বসে পড়ল। কত রাত হয়ে গেল। উনি এখনও বাহিরে করছেনটা কি? বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নাকি পতাকা উত্তোলন করছেন? যত্তসব দরবার। বিরক্ত বোধ হচ্ছে। তবুও সেথা হতে যাচ্ছে না। ওকে তো কেউ থাকতে বলেনি। নিজে থেকে স্বেচ্ছায় থাকছে, আবার বিরক্ত বোধ হচ্ছে। এ কেমন দ্বৈত জ্বালা। সহসা এ জ্বলন সমাপ্ত হল। বেজে উঠল কলিং বেল। উচ্ছ্বসিত হয়ে দ্রুত পায়ে মূল দ্বারের পানে অগ্রসর হল হিদি। বিলম্ব না করে দ্বার উন্মুক্ত করল। অবশেষে দেখা মিলল একান্ত মানবের। ক্লান্ত শ্রান্ত দেহে দাঁড়িয়ে মানুষটি। অনাকাঙ্ক্ষিতভাবে ওকে দেখে ঈষৎ চমকিত। সে চমকানো ভাব চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট রূপে। হিদি আলতো হেসে বলল, হাই। দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। দৃষ্টি সরিয়ে ভেতরে প্রবেশ করতে করতে সালাম দিল ইরহাম। আসসালামু আলাইকুম। স্বল্প অপ্রস্তুত হয়ে সালামের উত্তর দিল মেয়েটি। ওয়া আলাইকুমুসসালাম। লিভিং রুম এরিয়া ত্যাগ করতে করতে ইরহাম গম্ভীর স্বরে শুধাল, এখনো জেগে কেন? হিদি প্রত্যুত্তর দিতে যাচ্ছিল যে আপনার জন্য। তবে তা আর বলা হল না। থমকে গেল গম্ভীর মানবের ভাবসওয়ালা উপদেশ শুনে। আর কখনো জাগবে না।
ঘুমিয়ে পড়বে। পেছনে দণ্ডায়মান মানবীর কথা শোনার জন্য দাঁড়াল না ইরহাম। বড় কদম ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় নিজ কক্ষের উদ্দেশ্যে রওনা হল। পেছনে রয়ে গেল বিহবল হিদি। এ কেমন লোক রে বাবা! ভানুর দুটি ছড়িয়ে ধরণীর বুকে। আলোকিত চারিদিক। গভীর নিদ্রায় মগ্ন মেয়েটি। ঘুমের ঘোরে উষ্ণতার খোঁজে আরেকটুখানি ডানে চেপে গেল। জাপটে ধরল পাশবালিশ। তবে শিরা উপশিরায় কেমন শিরশিরানি অনুভূত হচ্ছে। অস্বস্তি জাপটে ধরছে আষ্টেপিষ্কে। এমন অস্বস্তি তাকে ঘুমোতে দিল না। বিরক্ত হয়ে ঘুমকাতুরে আঁখি জোড়া মেলে তাকাল। তাকাতেই হল বিহবল। পাশবালিশের বদলে এসব কি? ও মা! অনাবিত উদম উদরে পেঁচিয়ে তার হাতটি। হিদির চঞ্চল আঁখি যুগল একবার উদম উদরে, আরেকবার নিজ হাতে ঘুরে বেড়াচ্ছে। তবে সবচেয়ে বড় চমক এলো কয়েক সেকেন্ডের মধ্যেই। যখন নয়নে মিলিত হল নয়ন। নভনীল চক্ষু জোড়া তার পানেই আবদ্ধ। বিস্মিত নয়নে তাকিয়ে রইল মেয়েটি। ভুলে গেল নিজস্ব অবস্থান। বিপরীতে থাকা মানুষটিও গভীর চাহনিতে তাকিয়ে। যে চাহনি তোলপাট সৃষ্টি করছে হৃদয়ে। তরঙ্গ বয়ে যাচ্ছে রক্তকণিকায়। সম্মোহিত মেয়েটি অনাবিত উদরে এখনো হাত পেঁচিয়ে। অতিবাহিত হল কয়েক মুহূর্ত। নভনীল চক্ষু জোড়া যেই পলক ঝাপটাল অমনি চেতনা ফিরল হিদির। নিজস্ব অবস্থান অনুধাবন করে আটকে উঠল। তড়িঘড়ি করে সরে গেল। এক পলক বিঙ্বল স্বামীর পানে তাকিয়ে বিছানা ছেড়ে নেমে পড়ল। এলোমেলো ভঙ্গিমায় দৌড়ে প্রবেশ করল ওয়াশরুমে। সশব্দে বদ্ধ হল দ্বার। খুলে রাখা দোপাট্টাটি তখনও বালিশের পাশে। মিস্টার চৌধুরী তো হতবিঙ্বল সব একত্রে। কি থেকে কি হয়ে গেল এ? বিছানায় বসে সুপারি টুকরো টুকরো করে খণ্ডিত করে চলেছেন রাজেদা খান। সমস্ত ধ্যানগান সে কর্মে। তখনই সেথায় আগমন হল নাতবু এর। উন্মুক্ত দ্বারে দাঁড়িয়ে মেয়েটি দৃষ্টি আকর্ষণ করল। আসসালামু আলাইকুম দাদি। আসব? ওর পানে এক ঝলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন দাদি। অনুমতি প্রদান করলেন। ওয়া আলাইকুমুসসালাম। আয়। মুচকি হেসে ভেতরে প্রবেশ করল মেয়েটি। দাদির পাশে দাঁড়িয়ে অনুমতি চাইল। বসতে পারি দাদি? দাদি হা সূচক মাথা নাড়লেন। অনুমতি পাওয়া মাত্রই বা পাশে বসল হিদি। একমনে অবলোকন করতে লাগল সুপারি কাটা। এমনে গোল গোল চোখ কইরা কি দেহচ্ছ? সুপারি কাটা দেখছি গো দাদি। বেশ ডেঞ্জারাস আছে। তোমার হাতে লাগে না? দাদি মৃদু হেসে বললেন। না লাগে না। বছরের পর বছর কাটতে কাটতে অভ্যাস হইয়া গেছে। আচ্ছা তোমরা সিনিয়র সিটিজেনরা এত পান ভক্ত হও কেন? মানে এই পান পাতায় কিসের এত স্বাদ? আমার তো দেখতেই কেমন লাগে। সাদা দাঁত লাল টকটকে হয়ে যায়। উহুহু। মুখ বিকৃত করে বাক্য সমাপ্ত করল মেয়েটি। ওর সরল স্বীকারোক্তি শুনে নিঃশব্দে হাসলেন রাজেদা খান। পান হইল নেশার লাহান। বুঝলি? একবার দুইবার তিনবার খাইলে নেশা ধুইরা যায়। আরও খাইতে মন চায়। ছাড়তে ইচ্ছা করে না। তাই না কি? আচ্ছা তাহলে তুমি এই নেশায় কবে থেকে নেশাক্ত হলে? আমার বিয়ার পরথে। তোগো দাদার পান বহুত পছন্দ আছিল। হ্যার দেহাদ্দেহি আমিও খাইতে আরম্ভ করলাম। এরপর? হিদি দুষ্টুমি করে সুর টেনে বলল। ওহো! দাদাজানের অভ্যাস তোমাতে ট্রান্সফার হল? নট ব্যাড। ব্যাড বুট ছাড়ত। একখান খাইয়া দেখ। ভাল লাগব। হিদি দ্বিধান্বিত স্বরে শুধাল। বলছ? খাব? দাঁত লাল হয়ে যাবে না? রাখত ছেম দি তোর লাল নীলের কথা। একখান খাইয়া দেখ। দাদি পানের বক্স হতে একটি সাজানো পান ওর হাতে তুলে দিলেন। হিদি ইতিউতি করছে। মুখে দেবে কি দেবে না দ্বিধায় পড়ে গিয়েছে। অবশেষে দ্বিধা ত্যাগ করে মুখে পান পুরে নিল। আস্তে আস্তে চিবোতে শুরু করল। কি কেমন লাগতাছে? হিদি মৃদু স্বরে পান চিবোতে চিবোতে অস্ফুট স্বরে বলল। সত্যি বলছি। মন খারাপ করো না আবার। আমার না কেমন যেন লাগছে। সশব্দে হেসে উঠলেন রাজেদা খানম। নাতবু এমন আদুরে মুখ বানিয়ে বলছে না হেসে পারলেন না। ওনার হাসি দেখে হিদি কাচুমাচু মুখে পান চিবোতে লাগত। কেমন যেন স্বাদ লাগছে। প্রথমবার বলে কি? বিবাহ পরবর্তী জীবনে অতিবাহিত হয়েছে কদিন। হিদি আজ স্বামীর সঙ্গে পিতৃগৃহে যাচ্ছে। বিয়ের পর প্রথমবারের মতো।
স্বাভাবিকভাবেই আনন্দ উত্তেজনা বিরাজ করছে শিরায় উপশিরায়। খুশি ভাব স্পষ্টত মুখশ্রীতে। টয়োটা প্রিমিওতে পাশাপাশি বসে দুজনে। ব্যস্ত সরকে চলছে গাড়িটি। হিদি কেমন ছটফট ছটফট করছে। একটু পরপর জানালা গলিয়ে বাহিরে তাকাচ্ছে। গুনগুন করছেও কখনো কখনো। মনের সুখে গান গাইছে কি। গাড়ি চালনার ফাঁকে ফাঁকে কয়েকবার অর্ধাঙ্গীর পানে তাকালো ইরহাম। তবে তা স্বল্প সময়ের জন্য। সে মনোনিবেশ করল ড্রাইভিংয়ে। শহরের যানজট পেরিয়ে তারা পৌঁছাল সুখনিদ-এ। গাড়ির হর্ন শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছাতেই এগিয়ে এলেন সিকিউরিটি গার্ড। উন্মুক্ত করে দিলেন মূল ফটক। ভেতরে প্রবেশ করল টয়োটা প্রিমিওটি। থামল পার্কিং লটে। গাড়ি থামা মাত্রই চঞ্চল প্রজাপতির ন্যায় তিডিংবিডিং করে গাড়ি হতে বেরিয়ে এলো মেয়েটি। ছুটল লিফটের পানে। পেছনে রয়ে গেল নতুন জামাই, যার জন্য এত আয়োজন সেই অবহেলিত। ইরহাম শেষবে পাত্তা না দিয়ে গাড়ি থেকে বেরিয়ে এল। সকলের জন্য ক্রয়কৃত উপহার এবং নাস্তা সামগ্রী বহনকারী ব্যাগসমূহ হাতে নিয়ে গাড়ি লক করল। অগ্রসর হতে লাগল লিফটের দিকে। ফারহানা এবং নাজরিন ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন জামাই আসছে। কিচেনে কত কর্মব্যস্ততা। দুজনেই ঘর্মাক্ত দেহে রান্নার আয়োজন করে চলেছেন। নীতি ও নিদিশা লিভিং রুমে ফারিজার সঙ্গে খুনসুটিতে মত্ত। মোবাইলে ফানি ভিডিও দেখছে এবং হাসছে। তখনই কলিংবেল বেজে উঠল। উচ্ছ্বসিত হল দু বোন। ফারিজাকে কোল হতে নামিয়ে সোফায় বসাল নিদিশা। দ্রুত পায়ে ছুটে গেল দরজায়। হাসিমুখে দরজা খুলতেই সে হাসিটুকু মিলিয়ে গেল অনাকাঙ্ক্ষিত কাণ্ডে। হতবাক নয়নে তাকিয়ে নীতি। এ কি হল? হিদির আকস্মিক কাণ্ডে হতবাক সেথায় উপস্থিত নীতি। পরক্ষণেই ফিক করে হেসে উঠল। আপন নিদে ফিরে খুশিতে বাকবাকুম হিদি। তাই তো দ্বার উন্মুক্ত করা মাত্রই চাচাতো বোন নিদিশাকে দুহাতে আলিঙ্গন করে গোল গোল ঘুরতে লাগল। দিশা, মাই বেহনা। উচ্ছ্বাসে কতরকম শব্দ নিঃসৃত হচ্ছে। তা কর্ণকুহরে পৌঁছাতেই ফারহানা এবং নাজরিন দ্রুত পায়ে কিচেন হতে বেরিয়ে এলেন। মাতি হৃদয় আবেগপ্রবণ হয়ে পড়ল মেয়েকে দেখে। অক্ষিকোলে জমায়েত হল বিন্দু বিন্দু জল। ইরহাম এতক্ষণ বাহিরেই ঠাও দাঁড়িয়েছিল। দেখছিল তার পা গলি বুয়ের পা গলামি। তবে ওকে লক্ষ্য করে অপ্রস্তুত হয়ে পড়লেন দুই জা। আরে জামাই বাবা, তুমি বাহিরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। নাজরিনের কণ্ঠ শ্রবণ হওয়া মাত্র থমকে গেল মেয়েটি। ফারিজাকে কোলে নিয়েই পিছু ঘুরে তাকাল। স্বামীকে এখনও দরজার বাহিরে দাঁড়ানো দেখে বেশ লজ্জিত বোধ করল। কি লজ্জাজনক কাণ্ড! নাজরিন এবং ফারহানা এগিয়ে গেলেন। নতুন জামাইকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ইরহাম তাদের সালাম দিয়ে কুশলাদি বিনিময় করল। ওর কণ্ঠ শুনে কক্ষ হতে বেরিয়ে এলেন রায়হান সাহেব। প্রসন্ন চিত্তে জামাতার সাথে কথোপকথনে লিপ্ত হলেন। সোফায় বসল শ্বশুর জামাই যুগল। হিদি এসবে যুক্ত না হয়ে নিজ কক্ষের উদ্দেশ্যে পা বাড়াল। সাথে খুদের সদস্য ফারিজা। নিজ কক্ষে পৌঁছানো মাত্র শীতল হল হৃদয়। আনন্দে নৃত্য করল অন্তরাত্মা। হাতে থাকা পার্সটি বিছানা ছুঁড়ে ফেলে দুহাত দুদিকে প্রসারিত করে দুপাক ঘুরল হিদি। আখি পল্লব বন্ধ করে নাসিকাগ্ন্থিতে টেনে নিল আপনিদের সুবাস। অতঃপর চক্ষু মেলে কক্ষের আনাচে কানাচে তাকাতে লাগল। মাত্র কদিনের দূরত্ব, তাতেই কেমন অতিথি অতিথি অনুভূতি আসছে। তবে সবটা সেই পূর্বের ন্যায় বিদ্যমান। আম্মু খুব যত্ন করে গুছিয়ে রেখেছে দেখেই বোঝা যাচ্ছে। বিছানা, স্টাডি টেবিল, ড্রেসিং টেবিল সব আগের রূপেই রয়েছে। নিজস্ব প্রিয় কক্ষে চোখ বুলাতে বুলাতে এক পর্যায়ে দৃষ্টি নিবদ্ধ হল দেয়ালের একাংশে। তার সবচেয়ে প্রিয় অংশে। বৃহদাকার ওয়াল ফটো ফ্রেম সেটি। দেয়ালের বিশাল লেখিকা তাহিরাহ ইরাজ অংশ জুড়ে ফটো ফ্রেমটি লাগানো। সেথায় বাহারি ফটোর মিলনমেলা। হিদি লাজুক চিত্তে মন্থর পায়ে সেদিকে অগ্রসর হল। গুটি গুটি পায়ে পৌঁছে গেল ফ্রেমের সম্মুখে। সেথায় হাজির হতেই লাজুকতার ন্যায় গুটিয়ে নিল নিজেকে। অবনত দৃষ্টি একটু করে তুলছে। আবার ফটোর সমূহ দেখে নত করে নিচ্ছে। হঠাৎই দু হাতের তেলো লাজে রঙিন মুখখানি লুকিয়ে সরল স্বীকারোক্তি পেশ করল। আই মিসড ইউ জান্স। দুপুরের ভোজন পর্ব চলছে। নতুন জামাই হিসেবে ইরহামের জন্য সে এক বিশাল আয়োজন। টেবিলে বাহারি খাবারের উপস্থিতি। স্বাস্থ্য সচেতন ইরহামের প্লেটে এখনও যথেষ্ট খাবার। তবুও ফারহানা কিংবা নাজরিন মাছ অথবা মাংস প্লেটে তুলে দিচ্ছেন।
অবস্থা এমন যে আর একটু খেলেই পেট ফেটে বিস্ফোরণ হবে। ওর ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা দেখে বিপরীত দিকের চেয়ারে বসে থাকা হিদি তো প্রচুর বিনোদন পাচ্ছে। মুখ টিপে হাসছে আর নিজের মতো এটা সেটা নিয়ে খাচ্ছে। কখনো আবার পাশের চেয়ারে থাকা আদুরে পুচকের মুখে খাবার তুলে দিচ্ছে। সবটাই তীক্ষ্ণ চাহনিতে অবলোকন করল ইরহাম। তবে রইল বরাবরের মতো নীরব, গম্ভীর। এ কি বাবা, খাচ্ছ না কেন? বেশি ঝাল হয়েছে কি? ফারহানা উৎকণ্ঠা প্রকাশ করলেন। ইরহাম জোরপূর্বক অধরে চিকেন হাসির রেখা ফুটিয়ে তুলল। না মা, অল ওকে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন উনি। মমতাময়ী কণ্ঠে বললেন, আচ্ছা বাবা, তুমি খাও। কিছু লাগলে নিঃসংকোচে বলো। লজ্জা পেজো না কেমন? ইরহাম খাবার ভর্তি প্লেটে তাকাল। এত কিছুর পর আরও কিছু দরকার পড়তে পারে কি? অসম্ভব। ভোজন পর্ব সমাপ্ত হল ৮ ঘণ্টার মতো হবে। ইয়া বড় ঢোলের মতো পেট হয়েছে মেয়েটার। আজকে একটু বেশিই খাওয়া হয়ে গেছে। পেট ফুলে এমন অবস্থা যেন শেখ মাসের গর্ভবতী নারী। পেট নিয়ে যার হাঁটাচলা মুশকিল। লিভিং রুম পেরিয়ে মন্থর গতিতে হেঁটে নিজ কক্ষে অগ্রসর হল। ভেজানো দ্বার বহু কষ্টে ঠেলে অন্দরে প্রবেশ করল। সহসা আতকে উঠল চরমভাবে। এ কি? এসব কি করছেন? অগ্নিতেজা মানবের দুহাত এলোপাথারি ভঙ্গিমায় দেয়ালে নৃশংস কাণ্ড ঘটিয়ে চলেছে। চোখে মুখে কাঠিন্যতা মিশ্রিত অভিব্যক্তি। শক্ত তার চোয়াল। পেশিবহুল দুটো হাত নেমে নেই। আজ সব ধ্বংস করে তবেই ক্ষান্ত হবে। নভনীল চক্ষু জোড়ায় কোনো দুর্বোধ্য অনুভূতি উপস্থিত। শক্ত দু হাতের মুঠো। ভেসে উঠেছে নীল রঙা শিরা উপশিরা। এখনও হস্ত কারুকার্য বহমান। আতঙ্কিত রমণী দ্রুত পায়ে ছুটে গেল স্বামীর পানে। থামানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেল। এটা ওটা বলে বাধা প্রদান করার প্রয়াস চালাল। তাতে বিন্দুমাত্র লাভ হল না। নিজ ধ্বংসলীলা সমাপ্ত করে তবেই থামল সে গুরুগম্ভীর রহস্যমান। ঘন ঘন শ্বাস ফেলে ভেতরকার আগ্নেয়গিরি শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মানুষটি। সে চায় না তার কাঠিন্যতা, ক্রোধের সাক্ষী হোক এ চঞ্চল সরল মেয়েটি। আস্তে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে নদীর শান্ত জলের ন্যায় অচঞ্চল রূপে রূপান্তরিত হল ইরহাম। পূর্ণ দৃষ্টিতে তাকাল অর্ধাঙ্গীর পানে। নয়নে নয়ন মিলিত হতেই ধক করে উঠল মেয়েটির আত্মা। মানুষটির আঁখি যুগলের সফেদ অংশে তখন আরক্ত আভা। নভনীল অক্ষি জোড়া স্বল্প সময়ের মধ্যেই তাকে সম্মোহিত করে ফেলল। নিষ্প্রাণ কাঠের পুতুলের ন্যায় থমকে মেয়েটি। মধ্যকার সামান্য দূরত্বটুকু ঘুচিয়ে সন্নিকটে এল ইরহাম। কিঞ্চিত ঝুঁকে গেল অর্ধাঙ্গিনীর পানে। ওষ্ঠ ঠেকাল ওর কর্ণকুহরে। সেথায় ছাড়ল তপ্ত শ্বাস। শিরশির করে উঠল কোমলকায়া। বুঝে গেল অক্ষিপুট। অতিশান্ত অথচ সম্মোহনী স্বরে নিজস্ব অনুভূতি ব্যক্ত করল মানুষটি। ঘরের দেয়াল হোক কিংবা মনের, সেথায় কোনো পরপুরুষের অস্তিত্ব বরদাস্ত করার মতো মহানুভব নই আমি। তোমার মন ও মস্তিষ্কে থাকবে শুধু একজনেরই পদচারণা। সে তোমার একান্ত জন। আবেগময় অনুভূতি ব্যক্ত করাকালীন কর্ণপাতা অতি সূক্ষ্ম রূপে নরম স্পর্শ অনুভূত হল। শির দ্বারা বরাবর তড়িৎ প্রবাহ বয়ে গেল। নিজেকে আবিষ্কার করল এক ধুধু মরুর মাঝে। যেথায় সে বিহীন, নেই অন্য কেউ। একাকী লক্ষ্যহীন পথভ্রষ্ট সে। নেই তার কোনো নির্দিষ্ট গন্তব্য। আস্তে ধীরে মরুর বুক হতে ফিরে এলো মেয়েটি। ফিরে পেল জাগতিক চেতনা। ধীরে ধীরে অক্ষি পল্লব মেলে তাকাল। নিজেকে খুঁজে পেল একাকী এ কক্ষে। কিয়ৎক্ষণ পূর্বের তুফান স্মরণে আসতেই ডানে তাকাল। শূন্য তার প্রিয়তমদের মিলন মেলা। ফটো ফ্রেমটা খা খা করছে। ছোটবড় আকৃতির সব কয়টি ফটোবি ধ্বস্ত রূপে মেঝেতে পড়ে। রণবীর সিং, আরমান মালিক, রণবীর কাপুর, জেইন ইমাম, ওয়াহাজ প্রমুখ সকলের মুখখানা ছিঁড়ে খান খান। তন্মধ্যে ইরহাম চৌধুরীর একটি ফটোও রয়েছে। অগ্নিতেজা মানবের দৃষ্টিগোচর হয়নি বোধহয়। তাই তো বাকি সবের ন্যায় ছিঁড়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। অভিমানী কন্যার গণ্ডস্থল শুকিয়ে গেল। টলমল করে উঠল নয়ন জোড়া। আধারিয়া রজনী। বিছানায় শুয়ে মেয়েটি। দৃষ্টি নিবদ্ধ খোলা জানলায়। তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পাশের জন। আনমনা মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে। জ্বালা করছে নয়ন জোড়া। তবুও পলক ফেলছে না। নিজেকে নিজেই বুঝি কষ্ট দিচ্ছে। দেবে না? সে যে ভেতরকার যাতনা লুকোতে বাহ্যিক রূপে নিজেকে কঠিন দেখানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তবে কতটুকু সফল হচ্ছে নিজেরও জানা নেই বোধহয়। ঘুমের ঘোরে পাশের জন আরেকটু গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করল। তাতে ঘোর কেটে গেল। বায় তাকাল সে। নিদিশা ঘুমের ঘোরে শক্ত বাঁধনে বেঁধে ফেলেছে। মেয়েটা ওর মতোই। ঘুমের ঘোরে হাত পা চলে বেশি। কিছু আলিঙ্গনে আবদ্ধ না করলে ঘুম হয় না। কষ্ট মিশ্রিত হাসল মেয়েটি। এখানে আজকার থাকার কথা আর কে থাকছে? মানুষটি তো এখন নিজ গৃহে। হয়তো ঘুমিয়ে কিংবা জেগে। আর সে নিজের ঘরে আনমনে কষ্টে ভুগছে। কার জন্য কষ্ট পাচ্ছে সে? তার অভিমান অনুভূতি কি আদৌ বিপরীতে থাকা মানুষটির কাছে মূল্য পায়? পায় না তো। এজন্যই তো এক রাত এখানে কাটিয়ে কর্মব্যস্ততার দোহাই দিয়ে পরদিন বিদায় নিয়েছে মানুষটি। তার সঙ্গে কোনরূপ ভাব বিনিময় করার চেষ্টা অবধি করেনি। অভিমানে সেও নিষ্ক্রিয় রূপে হাজির হয়েছে। আজ দুরাত সে এখানে। কোনো যোগাযোগ নেই মানুষটির সঙ্গে। সে বোধহয় ভুলেই গেছে বিবাহিতা স্ত্রী বলে একজনের অস্তিত্ব রয়েছে। তাই তো এমন নির্লিপ্ততা, যোগাযোগহীনতা। হাহ! অভিমানী কন্যা অন্তরে দাবিয়ে রাখা সবটুকু অভিমান অন্তরেই ধামাচাপা দিল। বুঝে নিল আখিপল্লব। চেষ্টা করতে লাগল নিদ্রায় তলিয়ে যাওয়ার। সূর্যের আলোকসটা ছড়িয়ে ধরণীর বুকে। ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় লিপ্ত মেয়েটি। প্রকাণ্ড এক বৃক্ষতলে দাঁড়িয়ে ওরা। সূর্যের উত্তাপ হতে মিলছে সাময়িক স্বস্তি। ওই ব্যাটা আর এস নির্ঘাত আজকে বুয়ের সাথে ঝগড়া করে আসছে। এজন্য যত ঝাল আমাদের উপর ঝাড়ছে। ব্যাটা আস্ত এক খা তাস। কোনো মায়া দয়া নাই। আফরিনের কথার রেশ ধরে সাবিত বলল। ইগলা আইস জানলি? ওই ব্যাটা সেই ফার্স্ট ইয়ার থে আমগো জিন্দেগিতা নাত্তানা করে আইতেছে। সেকেন্ড ইয়ারে উঠছি। তাও রেহাই নাই। খালি বকবক বকবক। হিদি শুধাল। আচ্ছা তাহলে শেষমেশ কি দাঁড়াল? অ্যাসাইনমেন্ট জমা দেয়ার লাস্ট ডেট কবে? কবে আবার? 4 দিন পর, বলল নাবিল। ইস, 4টা দিন বেশ খাটুনি খাটতে হবে। কতগুলো লেখা? চিন্তিত হয়ে পড়ল হিদি। দিয়া বলল, আর এস তো এমনই। আগেভাগে কিছু বলবে না। সময়কালে ফিনে পেরেক ঠুকে দেবে। ইভা বিরক্তি প্রকাশ করল। ধ্যাত! কেমনে যে এত লেখা কমপ্লিট করব? সাবিত বলল, কেমনে আবার? হাত দিয়া। না মানে মুখ দিয়া লিখতে পারলে আলাদা ম্যাটার। তাই না? বোকা হেসে বলল সাবিত। ব্যাস। পিঠে এক ঘা লাগিয়ে দিল ইভা। হিদিসহ বাকিরা হেসে উঠল। এমন হাসির মুহূর্তে হিদির হাতে থাকা মোবাইলে নোটিফিকেশনের ধ্বনি নিঃসৃত হল। কৌতূহলী হয়ে মোবাইলের স্ক্রিনে তাকাল সে। ভ্রু কুঞ্চিত হল খুদে বার্তা দেখে। খারুস চৌধুরী নামে সেভ করা নম্বর হতে খুদে বার্তা এসেছে। আম্মু ও দাদি কারোর অপেক্ষায় দিন গুনছে। বার্তা প্রেরককে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হল না। দ্বৈত অনুভূতির মিশ্রণে মুখ বাঁকাল মেয়েটি। আনন্দাঙ্গন হিদি ফিরে এসেছে 3 দিন হল। এসেই ব্যস্ত হয়ে পড়ল অ্যাসাইনমেন্ট নিয়ে। এত লেখা স্বল্প সময়ে সমাপ্ত করতে গিয়ে হুলস্থুল অবস্থা। মাথার ঘাম পায়ে ফেলে যথাসময়ে লেখা সমাপ্ত করতে সক্ষম হল। আগামীকাল জমা দেবে। অবশেষে স্বস্তি। জানালা গলিয়ে বাহিরে তাকাল হিদি। আধারে তলিয়ে বসুধা। ঘড়ির কাঁটা তখন 8-এর কাছাকাছি। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। পুটু হাতে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র গুছিয়ে ফেলল। রাখল যথাস্থানে। অতঃপর হাত পা নাড়িয়ে অঙ্গচালনা অর্থাৎ একটু আধটু ব্যায়াম করে নিল। অবসাদ দূরীকরণ হলে বেরিয়ে গেল কক্ষ হতে। লিভিং রুমে সোফায় পাশাপাশি বসে ননদ ভাবি যুগল। মনোযোগ নিবদ্ধ টেলিভিশনের পর্দায়। একসাথে উপভোগ করছে হলিউড মুভি বেবিস ডে আউট। জনপ্রিয় পুরনো হলিউড মুভি এটি। এতবার দেখেছে। তবুও দেখতে মন চায়। তাই তো নন্দিনীর সঙ্গে দেখতে বসা। দুজনে দেখছে এবং হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ওদের হাস্য কলরব কিচেনে দাঁড়িয়ে শুনছেন মালিহা। ওদের হাসিতে সংক্রমিত হয়ে উনিও হেসে উঠলেন। মুভিতে ছোট্ট বেবিটার কাণ্ড দেখে হিদির অবস্থা করুন। সোফায় রীতিমতো মিশে যাচ্ছে মেয়েটি। এত পরিমাণে হাসছে। আকস্মিক এ হাসাহাসিতে ব্যাঘাত ঘটল। কেননা